10 বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে। সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্য ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে। সাংবিধানিক বিষয় ব্যাখ্যা করার কিছু রীতিনীতি পদ্ধতি আছে এবং বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেখানে ওনারা ওই রীতিনীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছে এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্য ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং ভুল সিদ্ধান্তের ভিত্তিতে ওনারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন। এবং আপনারা তো জানেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটা করা হয়েছিল যে নির্বাচনকালীন একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল, যারা নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকবেন যাতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। তো সহজভাবে যদি আমি খুব টেকনিক্যাল আইনি শব্দ ব্যবহার না করে বলতে চাই, তো তাহলে এটা বলা যায় যে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা মনে করেছেন যে নির্দলীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী, কারণ এনারা অনির্বাচিত এবং ওনারা এরকম বলেছেন যে অনির্বাচিত ব্যক্তি 30 দিন ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়ে যায়। এবং ওনাদের একটা ধারণা ছিল বা ওনারা যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেশের ক্ষমতায় একদিনও অনির্বাচিত ব্যক্তি থাকতে পারবেন না। কিন্তু এই যে ব্যাখ্যা ওনারা সংবিধানের দিলেন, এর ফলাফল কি হলো? এর ফলাফল যেটা হলো যে আমরা 10 বছরের উপরে সময় অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়েছে, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ার পরে 11-12 সালে, এরপরে 14 সাল থেকে বা 18 সালে যে নির্বাচনগুলো হয়েছে, দেশের সব জনগণ জানে যে এগুলো কোনো নির্বাচনই হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এগুলো সম্পূর্ণ একতরফা একটা সিলেকশন হয়েছে, কোনো নির্বাচন হয়নি। কাজেই 30 দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে 10 বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় ছিল। তো আমরা যেটা বলেছি যে এটা তো একটা ব্যবহারিক দিক, আপনারা দেখছেন, প্রত্যক্ষ করেছেন, কিন্তু আইনগতভাবেও ওনারা এই সিদ্ধান্তে যে এসছেন কারণ ওনারা আইনটা ব্যাখ্যা করতে ভুল করেছেন। কারণ সংবিধান ব্যাখ্যা করতে হলে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতা, আপনি যেই ব্যাখ্যাটা করছেন এটার ফলাফল কি দাঁড়াবে, এগুলো আপনার বিবেচনায় নিতে হয়। এই যে ত্রয়োদশ সংশোধনী, তো আমরা সবাই জানি যে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটা গৃহীত হয়েছিল। 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা হয়, তখন এটা প্রধানত আওয়ামী লীগের দাবি ছিল, বিএনপি যেটা মেনে নিয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল। এবং সব রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে, এবং শুধু রাজনৈতিক দল না, জনগণ এবং সিভিল সোসাইটি এবং যারা ওয়াকেফাল জনগোষ্ঠী, যারা পড়াশোনা করেন, পত্রিকা দেখেন, খবরাখবর রাখেন, সবারই দাবি ছিল যে নিরপেক্ষ একটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে। তো এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করার যে ইতিহাস, সেটাও কিন্তু আপনি সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে একটা প্রয়োজনীয় উপাদান। কিন্তু বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যেই বেঞ্চ এটাকে অসাংবিধানিক ঘোষণা করে, তারা এইগুলোও বিবেচনায় আনেন না, যেটা কিভাবে আসলো এবং এটা বাতিল করার ফলাফল কি দাঁড়াবে, কোনো কিছুই ওনারা বিবেচনা না করে ওনারা শুধুমাত্র ওনাদের একটা খুবই বায়বীয় একটা সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন। এবং এটা বাতিল করার জন্য ওনারা অনেক বিস্তর বিভিন্ন বই টই থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন, যেগুলো সরাসরিভাবে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু দেয় না। হ্যাঁ, অনেক ধরনের থিওরিটিক্যাল আইডিওলজিক্যাল বই টই আছে, ওগুলো আপনার ভালো জিনিস, ওগুলো দিয়ে ফাউন্ডেশন তৈরি হয়েছে ডেমোক্রেসি। কিন্তু আমাদের দেশের যে সুনির্দিষ্ট সমস্যা, একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার, ওই যে সমস্ত জিনিসের উদ্ধৃতি দিয়ে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন, সেই সমস্ত বিষয়, এগুলোর ব্যাপারে কোনো সমাধান আপনাকে দেয় না।